ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে যখন পুরো বিশ্ব শোকে স্তব্ধ, ঠিক তখনই সিরিয়ার রাস্তায় রাস্তায় চলছে আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণ। কিন্তু কেন? একজন মুসলিম নেতার মৃত্যুতে ঠিক কী কারণে আরেকটি মুসলিম দেশ আনন্দ উল্লাসে ফেটে পড়বে? এটা কি কেবলই রাজনৈতিক কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় রহস্য? রাজনীতির মঞ্চে পদার্পণের আগে ইব্রাহিম রাইসি ছিলেন একজন কট্টরপন্থী ধর্মীয় গুরু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে বেশ দহরম মহরম ছিল তার। আর এই ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদেই ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট হয়ে যান রাইসি। ৬৩ বছরের জীবনের সিংহভাগই রাইসির কেটেছে বিচার বিভাগকে কেন্দ্র করে। সেই সঙ্গে কট্টরপন্থী শিয়া সম্প্রদায়ের নেতা হিসেবেও নাম ডাক ছিল তার। সমান মনোভাবা সম্পন্ন হওয়ায় ইরানের কট্টরপন্থী মানুষের নিকট বেশ জনপ্রিয় ছিলেন তিনি। ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির জায়গায় যখন রাইসি স্থলাভিষিক্ত হন, তখন বেশ বড় ধরনের সংকটের মধ্যে ছিল ইরান। তীব্র অর্থনৈতিক সমস্যা, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা থেকে শুরু করে পরমাণু বিষয়ক চুক্তির ক্ষেত্রেও বেশ টানাপোড়েনের ভেতরে ছিল দেশটি। রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণের পর এসব বিষয়গুলোকেই বেশ শক্ত হাতে সামাল দেন রাইসি। রাইসির প্রতি সিরিয়ান মুসলিম সহ বিশ্বের আহলুস সুন্নাহর অনুসারী মুসলিমদের কেন এত ক্ষোভ, তা জানতে ফিরে যেতে হবে একেবারে অতীতে। রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে ১৯৬০ সালে। রাইসির বাবা সৈয়দ হাজি ছিলেন শিয়া সম্প্রদায়ের একজন বিখ্যাত ধর্মযাজক। মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারানো রাইসিও অনুসরণ করেন বাবার পদাঙ্ক। সাধনা শুরু করেন শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা হবার। ১৫ বছর বয়সে ইরানের কুম শহরে অবস্থিত একটি শিয়া মাদ্রাসায় যোগ দেন রাইসি। আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা রাইসি শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্র এবং আইনের মৌলিক বিষয়ে পিএইচডি লাভ করেন। ছাত্র অবস্থায় থাকাকালীন সময়ে আয়াতুল্লাহ আল খামেনির হয়ে কাজ শুরু করেন তিনি। ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির বিচার বিভাগে যোগ দেন। আয়াতুল্লাহ খামেনির কাছ থেকে প্রশিক্ষণের সময় বেশ কয়েকটি শহরে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে ইরানের প্রেসিডেন্ট হিসেবে খোমেনি দায়িত্বপ্রাপ্ত হলে উজ্জ্বল দিনের দেখা পেতে শুরু করেন রাইসি। ইব্রাহিম রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের ২টি সন্তান রয়েছে। তার শ্বশুর আয়াতুল্লাহ আহমদ আলামুল হুদাও একজন ধর্মীয় নেতা ও স্থানীয় একটি মসজিদের খতিব। রাইসির পরিবার মূলত শিয়া সম্প্রদায়ের কট্টরপন্থী অনুসারী, তাই শিয়াদের ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী মহানবীর বংশধরদের মতো কালো পাগড়ি পরতে দেখা যেত তাকে। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ৫ বছর রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে এক দশক জুড়ে জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্বে ছিলেন রাইসি। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এই বছরগুলোতে রাজনীতির ময়দানে বেশ উল্লেখযোগ্য অবদান রাখেন রাইসি। ২০১৫ সালের পারমাণবিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রধান ৬টি দেশের সঙ্গে আলোচনা না করার ক্ষেত্রে দৃঢ়তা বজায় রাখেন রাইসি। প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ওয়াশিংটনের সুইং পলিসির কারণে ইরানের কট্টরপন্থীদের কাছ থেকে বরাবরই উৎসাহ পেয়ে এসেছেন ইব্রাহিম রাইসি। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬ বড় শক্তির সঙ্গে তেহরানের পারমাণবিক চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেন এবং ইরানের উপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেন। জবাবে তেহরান ধীরে ধীরে চুক্তির পারমাণবিক বিধিনিষেধ লঙ্ঘন করতে শুরু করে। As we exit the Iran deal, we will be working with our allies to find a real, comprehensive, and lasting solution to the Iranian nuclear threat. রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম রাইসি। ইরানের বিচার বিভাগের প্রথম উপপ্রধানের নাম রাইসি। পাশাপাশি কিছুদিনের মধ্যে আয়াতুল্লাহ খামেনির ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তানি কুদসি রেজাভি দেখাশোনার সব দায়িত্ব তুলে দেন রাইসির হাতে। মাশহাদে অবস্থিত এই প্রতিষ্ঠানের মাধ্যমেই শিয়া সম্প্রদায়ের ইমাম রেজার মাজার দেখাশোনা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের দাতব্য এবং অন্যান্য সংস্থা পরিচালনার দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানের হাতে। বিচার বিভাগে দূরদর্শী মনোভাব এবং যোগ্যতার স্বাক্ষর রেখে ২০১৭ সালে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববাসীকে চমকে দেন রাইসি। তবে সাফল্য যে একবারই ধরা দেয় না, তাই এই দফায় নির্বাচনে জয়লাভ করতে পারেন তিনি। তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে ১৯% ভোট কম পেয়ে সিংহাসন হারান এই নেতা। তবে প্রথমবার নির্বাচনে ৩৮% ভোট পেয়ে দ্বিতীয় হওয়াটাও নির্দেশ করছিল যে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তার।
প্রেসিডেন্ট নির্বাচনে রুহানির কাছে পরাজয় রাইসির ভাবমূর্তি নষ্ট করতে পারেনি। 2019 সালে আয়াতুল্লাহ খোমেনি তাকে দেশের বিচার বিভাগের ক্ষমতাশালী পদে অধিষ্ঠিত করেন। এর পরের সপ্তাহেই দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন রাইসি। দ্বিতীয় দফা নির্বাচনে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2021 সালের এই নির্বাচনে 62% ভোট পেয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রাইসি। که معنای عام ظهوره توی دل من دوباره به وجود اومده। প্রেসিডেন্টের পদ পেয়ে কোমর বেঁধে কাজে নামেন রাইসি। 2015 সালের চুক্তি সমঝোতা, পারমাণবিক সমরাস্ত্র ও সক্ষমতা বৃদ্ধি সহ বিশ্বব্যাপী সমীহ আদায়ে কাজে নামেন রাইসি। সামরিক শক্তিতে বিশ্বজুড়ে ইরান যে সমীহ আদায় করেছে তাতে রাইসির অবদান কেউই কিন্তু অস্বীকার করতে পারবে না। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে ইরান কিংবা রাইসির তেমন বনিবনা ছিল না। এর পেছনে মূলত ধর্মীয় কারণ বিশেষভাবে দায়ী। ইরান মুসলিম দেশ হয়েও তারা শিয়া সম্প্রদায়ের অনুসারী, যার ফলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী মুসলিম দেশগুলো ইরান কিংবা রাইসির সঙ্গে তেমন সুসম্পর্কে লিপ্ত ছিল না। ধর্মীয় এই সংঘাত যদি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকত তবে তা বেশ ভালোই হতো, কিন্তু না, এটি ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক অঙ্গনেও। বিভিন্ন সময় বিচিত্র ধরনের টালবাহানা দেখিয়ে শিয়া প্রধান ইরান সুন্নি মুসলিম দেশ সিরিয়া ও ইরাকের ওপর অতর্কিত হামলা চালায়। ফলে মুসলিম ভাইয়ের হাতেই অসংখ্য সিরিয়ান মুসলিম নিহত হয়। সম্প্রতি চলতি বছরেও গাজায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস বা IRGC ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে। তাদের দাবি এই হামলা ছিল ইসরায়েলি গুপ্ত সংস্থার ঘাঁটিতে। In other global news, Iran's Revolutionary Guards launched missile attacks on multiple targets in Syria and in Iraq's Kurdistan. প্রতিবার হামলা চালানোর ক্ষেত্রে সাধারণত এই এক ধরনের অজুহাতই দিত ইরান, কিন্তু এতে যে অসংখ্য সিরিয়ান নিরীহ মানুষের প্রাণহানি ঘটত তার দিকে ভ্রুক্ষেপে বা কে করবে? আর এর মাধ্যমে বোঝা যায় অনেক ধর্মীয় সংঘাতকে কেন্দ্র করেই এমন কাজ করত ইরান। আর তাই তো ইরানের প্রধান দায়িত্বশীলদের প্রয়াণে রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করে সিরিয়ান সুন্নি মুসলিমরা। এখন ফিরি রাইসির প্রসঙ্গে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার 7 বছর পর 2023 সালের মার্চে রাইসি সরকার ইরানের তিক্ত প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সুন্নি শক্তি সৌদি আরবের সঙ্গে আকস্মিক সমঝোতা করতে রাজি হয়ে যায়। কিন্তু ওই বছরের অক্টোবরে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করলে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। ফলে দীর্ঘদিনের শত্রুতার আলোকে চলতি বছরের এপ্রিলে ইসরায়েলে হামলা চালায় ইরান। অবশ্য তাতে ইসরায়েলের খুব বেশি ক্ষতি করতে পারেনি তারা। ইরানের এই হামলার জবাবে ইসরায়েল আর এই হামলায় ইরানেরও যে খুব বেশি ক্ষতি হয় তা জানান রাইসি। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই সংঘাতের মাঝেই মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করার সময় চলে এলো রাইসির। রোববার আজারবাইজানের সীমান্তের কাছে 2টি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তাবরিজ থেকে 50 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টারটি, কিন্তু ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও বাঁচতে পারেননি রাইসি। পাহাড়ি তুষারাবৃত এলাকায় ভস্মীভূত হেলিকপ্টারই আবিষ্কৃত হয় তার নিথর দেহ। 63 বছরের জীবনে অনেক ঘাত প্রতিঘাত উত্থান পতনের সাক্ষী হয়েছেন রাইসি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল তাকে, কিন্তু আর তা হলো কই? নিশ্চিত ভবিষ্যতের ডাকে সাড়া দিয়ে অনন্ত অসীমের যাত্রায় অংশীদার হয়ে গেলেন প্রেসিডেন্ট রাইসি।